বাংলাদেশ দল এখন ভীষণ রকম এলোমেলো। বাংলাদেশ দল এখন বাজে রকমের অগোছালো। দলটা এখন বেশ খানিকটা অবিন্যস্ত, কিছুটা বোধহয় বিশৃঙ্খল। অথচ আমাদের ওয়ার্ল্ড কাপ অভিযান শুরু হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপের প্রথম ম্যাচ 8 তারিখ বাংলাদেশ সময় সকাল 6:30টায়। সেই ম্যাচের আগে এই সব কিছু উতরে যেতে পারবে বাংলাদেশ? বাংলাদেশ আসলে ওই ম্যাচে এই অগোছালো, অবিন্যস্ত, বিশৃঙ্খল বাংলাদেশ দলটা তাদের একাদশ নির্বাচনের ক্ষেত্রে কি একেবারে স্পট অন থাকতে পারবে? নাকি ওই জায়গাটা তো একটা এলোমেলো অবস্থা আমরা তৈরি করে ফেলবো, একটা ভজকট অবস্থা তৈরি করে ফেলবো? সেরকম যদি হয় তাহলে তো মাঠে নামার আগেই বাংলাদেশ আসলে অনেকখানি হেরে যাবে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ একাদশ নির্বাচন সাজানোর ক্ষেত্রে 4টি প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে বলে আমার কাছে মনে হচ্ছে। সেটা নিয়ে আলোচনা করছে আজকের এই উপায় প্রেজেন্টস বাংলাদেশ স্ট্র্যাটেজিতে। আপনার ঈদ যাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস। উপায় অ্যাপে ঈদ যাত্রার টিকিট নিলাম, আপনি নিচ্ছেন কবে? ঈদ স্পেশাল বাস সার্ভিসের টিকিট পেতে এখনই ভিজিট করুন উপায় অ্যাপ ও ক্লিক করুন ঈদ যাত্রা আইকন। দেখুন, বাংলাদেশ খারাপ অবস্থায় আছে, এলোমেলো, অগোছালো, অবিন্যস্ত অবস্থায় আছে। কেন আছে? গত কয়েকটা সিরিজের রেজাল্টে সেটা পরিষ্কার, এটা নিয়ে আলোচনার কিছু নেই। বিশৃঙ্খল কিছুটা আছে, সেটা কেন বললাম? সেটা বললাম কারণ যা দেখছি যে ইউএসএতে ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের জন্য গিয়ে বাংলাদেশ যেভাবে প্রিপারেশন বাদ দিয়ে, ট্রেনিং বাদ দিয়ে, প্র্যাকটিস বাদ দিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিজেদেরকে ব্যস্ত রেখেছে, বিভিন্ন ডিনার পার্টি, বারবিকিউ পার্টি, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন প্রোগ্রামে নিজেদেরকে একেবারে ওইখানটাতে হচ্ছে গিয়ে তারা সময় দিচ্ছে, সেইটা তো ভাই ওয়ার্ল্ড কাপের প্রপার প্রিপারেশন হতে পারে না। ফাইন, ওইখানে হচ্ছে গিয়ে যথাযথ প্রস্তুতির সুযোগ সুবিধাটা কম, অত নেই, বাংলাদেশের মতো নেই, কিন্তু যতটুকু আছে ততটুকু তো বাংলাদেশ কাজে লাগাবে। সেইটা বাংলাদেশ কাজে লাগাতে পারছে না। অপশনাল ট্রেনিং সেশন থাকছে বেশিরভাগ সময়, এবং সেইখানটাতে যা হয় আর কি, আমাদের দেশে অপশনাল হলে কি আর সেটাকে কতজন বাজাবে, কতজন অ্যাভেল করবে? ফলে ক্রিকেটাররা ওইখানে প্র্যাকটিসে না গিয়ে তারা হচ্ছে গিয়ে এই হোটেলে শুয়ে বসে ঘুরে টুরে সময় কাটাচ্ছেন, এবং বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে আসলে দেখা যাচ্ছে। ফলে বিশ্বকাপের আগে এই জায়গাটাতে বাংলাদেশকে একেবারে এক সুতোয় গাঁথা চেইন অফ কমান্ডটা ঠিক করা, সেটাও আসলে গুরুত্বপূর্ণ। যেটা বলছিলাম, ওই 4টা প্রশ্নের সামনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের একাদশের ওই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। সেই জায়গাগুলোকে, এবং সেইখানটাতে আমার আশঙ্কার জায়গা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপের বিল্ড আপে আমাদের যে ব্লু প্রিন্ট, সেইটা ছিঁড়ে করে ফেলা হবে। একদম নতুনভাবে, নতুন অ্যাপ্রোচে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো, এবং সেই খেলতে নামবো, এবং সেই জায়গাটাতে দু একজন ক্রিকেটারকে আসলে বলির পাঠাও বানানো হতে পারে। কিভাবে? ধরুন, আমি 4টা প্রশ্নের কথা বলছি। 1 নম্বর প্রশ্ন আমার কাছে যেটা মনে হয়, লিটন দাসকে কি খেলানো হবে? এখন লিটন দাসকে খেলানো হবে কি হবে না, এটা একটা অনেক বড় প্রশ্ন। গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ 2 জন ওপেনার নিয়ে গেছিল, লিটন এবং তানজিদ তামিম। আমাদের 9টা ম্যাচে এই 2 জনই ওপেন করেছে। এইবার টি20 ওয়ার্ল্ড কাপে আমরা 3 জন ওপেনার নিয়ে গেছি, লিটন, তানজিদ তামিম, সঙ্গে সৌম্য সরকার। এর মধ্যে তানজিদ তামিমের টি20 ডেবুটা বা শুরুর সময়টা, ডেবু থেকে শুরু করে এই সময় পর্যন্ত যে খেলছেন জিম্বাবুয়ে সিরিজ থেকে, তিনি বাংলাদেশের টি20তে 1 নম্বর ওপেনার হিসেবে নিজেকে এর মধ্যে প্রতিষ্ঠা করে ফেলেছেন। সৌম্য সরকার অধারাবাহিক, কিন্তু যেহেতু তার 2টা 100+ পার্টনারশিপ তানজিদ তামিমের সঙ্গে করেছেন, 2টা 40+ ইনিংস তার রয়েছে, ফলে তিনিও হচ্ছে গিয়ে ওপেনিং এর জায়গাটা নিশ্চিত। তাহলে লিটন দাসের জায়গাটা কোথায়? তাহলে লিটন দাসকে খেলাতে হবে কেন? খেলাতেই হবে কেন? কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তো তাকে খেলাতেই চায়, যে কোনো মূল্যে খেলাতে চায়। ওপেনিং না হলে অন্য পজিশনে হলেও খেলাতে চায়। যদিও আমি যতটা জেনেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটের যারা হর্তাকর্তা, তারা এই ব্যাপারে তাদের রিজার্ভেশন জানিয়েছেন যে টিম ম্যানেজমেন্টের কাছে, যে কোনো জায়গায় যে কোনো মূল্যে লিটনকে খেলাতেই হবে, এমন কোনো কথা নেই। কিন্তু সেই সূত্র ধরেই দ্বিতীয় প্রশ্নটা চলে আসছে যে লিটনকে যদি টিম ম্যানেজমেন্ট তারপরেও খেলায়, কোথায় খেলাবে? লিটনকে আমরা দেখেছি ভারতের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচটাতে তাকে 3 নম্বরে খেলানো হয়েছে, তিনি ব্যর্থ হয়েছেন। এখন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচও কি তাকে 3 নম্বরে খেলানো হবে? যদি তাকে 3 নম্বরে খেলানো হয়, তাহলে তো আমি যেটা বলছিলাম, আমাদের যে ব্লু প্রিন্ট রয়েছে ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন পর্বে আমরা যেইভাবে যে অ্যাপ্রোচে প্রস্তুতি নিয়েছি, সবকিছু এলোমেলো হয়ে যাবে। 3 থেকে 4-এ শান্ত নেমে যাবেন, 4 থেকে হচ্ছে গিয়ে 5-এ তাওহিদ হৃদয় নেমে যাবেন, 5 থেকে 6-এ সাকিব নেমে যাবেন, ইনফ্যাক্ট 6 থেকে 7-এ মাহমুদুল্লাহ রিয়াদও নেমে যেতে পারেন। ফলে এইভাবে কি করা হবে? নাকি লিটনকে যে কোনো মূল্যে খেলানোর জন্য এই 4টা পজিশন ইনট্যাক্ট রেখে, বা 3টা পজিশন অ্যাটলিস্ট ইনট্যাক্ট রেখে লিটনকে লোয়ার অর্ডার, যেহেতু জাকের আলী অনেকের জায়গায় যদি তিনি স্পেশালিস্ট কিপার হিসেবে গেলেন, সেহেতু তাকে 6 নম্বর 7 নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলানো হবে কিনা, এইটাও একটা বড় প্রশ্নের জায়গা। এবং আমার কাছে এই জায়গায় একটা আশঙ্কার জায়গা হচ্ছে, বলছিলাম বলির পাঠা বানানোর কথা, আমার মনে হয় তাওহিদ হৃদয়কে সেই বলির পাঠা বানানো হতে পারে। গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে ওয়ানডে
ক্যারিয়ারে তার শুরুটা দুর্দান্ত হয়েছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে তাকে আউট অফ পজিশন খেলানো হয়েছে, 7 নম্বরে বেশিরভাগ ম্যাচ খেলানো হয়েছে, ফলে তিনি ভালো করেননি। লাস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে তার উপরে তুলে আনা হয়েছিল, সেই ম্যাচে তার 70 ওয়াট একটা ইনিংস রয়েছে। ফলে এই ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হয় তাওহিদ হৃদয় যেহেতু হচ্ছে টিমের তুলনামূলক জুনিয়র, তার উপরে কোপ দেওয়াটা সহজ কোর্স, ফলে তাকে তার কমফোর্ট জোন মানে কমফোর্টেবল যে পজিশন, আমরা তো বিপিএলে ভাই তাকে টপ অর্ডারেও দেখেছি, ফলে এই জায়গাটা থেকে ন্যাশনাল টিমে 4 নাম্বার 5 নাম্বারে খেলেন, ওয়ার্ল্ড কাপে তাকে ইভেন 6 নম্বরেও যদি দেখা যায় তা তো আমি আসলে অবাক হব না। 3 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে কি, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কোন স্ট্র্যাটেজিতে কৌশলটা সাজাবে? আমরা কি 6 ব্যাটসম্যান 6 বোলার নিয়ে খেলবো, নাকি আমরা 7 ব্যাটসম্যান 5 বোলার নিয়ে খেলবো? মানে 12 জন হয়ে গেলে তো সাকিবকে ট্রু অলরাউন্ডার ধরে আসলে আমি সেটা বলছি। আমার মনে হয় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এইখানে মাত্র 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলবে। আমাদের ব্যাটিংয়ের যে হতশ্রী অবস্থা, 7 জন কেন, পারলে 8 জন ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ খেলে। ফলে এইখানটাতে আমার মনে হয় 7 ব্যাটসম্যান এবং 5 বোলার নিয়েই আমরা এই জায়গাটাতে ওই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে খেলবো। কিন্তু সেইখানে হচ্ছে গিয়ে সেইটা যদি আমরা করি, আমরা খেলাটা হবে হচ্ছে গিয়ে ডালাসে, যেইখানে এই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত 2টো ম্যাচ হয়েছে। ইউএসএ আর কানাডার ম্যাচটা আমরা দেখেছি অনেক রান হয়েছে, আবার নেপাল নেদারল্যান্ডস ম্যাচটা দেখেছি খুবই লো স্কোরিং একটা ম্যাচ হয়েছে। ফলে এই যেইখানটাতে খেলা হবে সেখানে আমরা কোন অ্যাপ্রোচে খেলবো, সেই সূত্র ধরেই 4 নম্বর যে প্রশ্নটা চলে আসে, আমাদের বোলিং অ্যাটাকটা কি 3 স্পিনার 3 পেসার নিয়ে হবে, নাকি আমাদের বোলিং অ্যাটাকের ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমরা 2 স্পিনার এবং 3 পেসার নিয়ে আমরা করব। ফলে এটা মানে কি বলা চলে যে 5 জন বোলার যদি আমরা খেলাই তাহলে 2 পেসারকে আমরা খেলাবো, 3 স্পিনার আমরা খেলাবো কিনা। এই জায়গাটাতে ধরেন আমরা যদি 3 পেসার নিয়ে খেলাই তাহলে তো হচ্ছে গিয়ে আমাদের আসলে আর কোনো অপশন নাই। পেসার আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবেল 3 জনই রয়েছেন, ইনফ্যাক্ট 2.5 জন রয়েছেন যদি এইভাবে বলি। শরীফুল এরই মধ্যে তিনি রুলড আউট হয়ে গেছেন বলেই মনে হয়, টিম ম্যানেজমেন্ট থেকে যদি অফিসিয়ালি জানানো হচ্ছে না, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে তিনি ওই বোলিং এন্ডে যেভাবে তিনি ইনজুর্ড হয়েছেন, 6টা সেলাই লেগেছে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে তার ফিট হওয়ার সুযোগ নেই। তাসকিন ফিট হয়ে উঠতে পারেন আশাবাদ ব্যক্ত তিনি নিজেও করেছেন, কিন্তু ফুল ফিটনেসে তিনি থাকবেন ব্যাপারটা তা নয়, কিন্তু ফুল ফিটনেসে থাকাটাও থাকতেই হবে এমনও কোনো কথা নেই। যতই ওই সাকিব আল হাসান গত ওয়ার্ল্ড কাপের আগে তামিম ইকবালকে টন করার জন্য বলে না কেন যে মানে ফিট না থেকে খেলা মানে দেশের সঙ্গে চিট করা, এইটা ভাই কোনো কথার কথা না। আর তাসকিন যদি মনে করেন 70-80% ফিট থাকে, আমি মনে করি তাকে টিম ম্যানেজমেন্ট খেলাবে এবং খেলানোটা উচিত। আর সঙ্গে হচ্ছে গিয়ে মুস্তাফিজ তো রয়েছেন, এই দুজন হচ্ছে গিয়ে 2 পেসার খেলালে এই দুজন, আর 3rd পেসার খেলালে সেটা তানজিম হাসান সাকিব তিনি খেলবেন। যদি আমরা এইখানে হচ্ছে গিয়ে স্পিনার হিসেবে তো সাকিব রয়েছেন, সঙ্গে আমাদের আরো 3 স্পিনার রয়েছেন। এই 3 স্পিনার থেকে আমরা কি আরো কাকে অ্যাড করব? এখানে রিশাদ হোসেন, শেখ মাহিদি হাসান ও তানভীর ইসলাম রয়েছেন। তানভীরকে আসলে বাদ দিয়ে দিতে পারেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তার একাদশে খেলার সুযোগ আমি আসলে দেখছি না, সাউথ আফ্রিকার বিপক্ষেও দেখছি না। তানভীরকে নেওয়াই হয়েছে মূলত পরের 2 ম্যাচের জন্য, নেপাল নেদারল্যান্ডস। ফলে এখানে সাকিবের সঙ্গে স্পিনার হিসেবে যদি 3 জন খেলেন তাহলে তো রিশাদ আর শেখ মাহিদি খেলবেন, কিন্তু যদি 2 জন খেলেন, রিশাদ আর শেখ মাহিদির মধ্যে কে খেলবেন? এখন এই 2 জনের মধ্যে রিশাদের বোলিংটা হচ্ছে কি, তিনি লেগ স্পিনার, তিনি তুলনামূলক অনভিজ্ঞ এবং তিনি বোলিং করেন ইনিংসের হচ্ছে গিয়ে মিডল ওভার্স গুলোতে, এবং তার ব্যাটিংটা ভালো, বেশ ভালো। আর শেখ মাহিদির হিসাব যদি ধরেন তাহলে শেখ মাহিদি মূলত বোলিং করেন ইনিংসের পাওয়ার প্লেতে ভালো বোলিং করেন, শেষের দিকেও বোলিং করতে পারে। তার ব্যাটিংটা রিশাদের মতো হয়তো অতটা ভালো না, অফ স্পিনার বলে তার বোলিংটা আবার অনেক টাইট। এখন টিম ম্যানেজমেন্ট এই 2 জনের মধ্যে একজন বেছে নিতে হলে কার দিকে যাবে? আমার কাছে মনে হয় যদি 2 স্পিনার খেলে সাকিবের সাথে, তাহলে টিম ম্যানেজমেন্ট বা চন্ডিকা হাথুরু সিং এর প্রেফারেন্সের কারণে হলেও এখানে রিশাদ হোসেনের দিকেই আমরা আসলে যাব। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে এই 4 প্রশ্নের উত্তর খুঁজে বের করে বাংলাদেশের ফাইনালি যে একাদশটা হতে পারে, সেইটা আমার মনে হয় যে এরকম হবে অনেকটা: তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, সঙ্গে হচ্ছে গিয়ে আমাদের 3 পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। তাতে আমরা গত ওয়ার্ল্ড কাপের কিছুদিনের যে বিল্ড আপে আমরা যেভাবে বিল্ড আপ করেছি, সেইটা হচ্ছে গিয়ে কিছুটা এলোমেলো হয়ে যাবে, অনেকখানি এলোমেলো হয়ে যাবে। কাউকে বলির পাঠানো ভালো বানানো হবে। তারপরও এইটাই কি সম্ভাব্য সেরা একাদশ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য বলে আপনার কাছে মনে হয় নাকি? জানাবেন নাকি আপনার মতামতটা?